আসসালামু আলাইকুম, ডাক্তার মোস্তাক কামাল বিন হোসেন বলছি। আজ আমি আলোচনা করব এডিনয়েড নিয়ে। এডিনয়েডটা কি? এডিনয়েড, দেয়ার ইজ এ গ্রোথ, একটা গ্রোথ, মাংস বাড়া। মাংসটা কোথায় বাড়ে? সেটা হলো শ্বাসনালী এবং কানের, কান এবং শ্বাসনালীর সংযোগস্থলে যখন কোনো গ্রোথ হয়, ফুলা হয়, টিউমার হয় বা কোনো মাংস বাড়ে, সেটাকে আমরা এডিনয়েড বলি। এবং এডিনয়েড হলে কি হয়? এডিনয়েডের মূল সিমটম তার শ্বাসকষ্ট হবে। অর্থাৎ ঘুমো সে স্বাভাবিকভাবে নাক দিয়ে যে শ্বাসটা নেয়, সেই নাক দিয়ে শ্বাসটা নিতে পারবে না, নাকটা ব্লক থাকবে। তখন সে মুখ দিয়ে শ্বাস নেবে, হা করে শ্বাস নেবে। হা করে শ্বাস নেবে, কিছুক্ষণ নেওয়ার পর তার গলা শুকিয়ে যাবে, তার কাশি আসবে, তার পানি খেতে হবে, ইত্যাদি বিভিন্ন সমস্যা। কারণ হলো ওই যে নাকের শেষ অংশে শ্বাসনালীর মাথায় যে তার গ্রোথটা, ওই গ্রোথের জন্য পর্যাপ্ত বাতাস, অক্সিজেন ভিতরে ঢুকে না। না ঢোকার কারণে সে নাক দিয়ে শ্বাস নিতে পারে না, তখন তার গলা দিয়ে শ্বাস নিতে হয়। দিস ইজ এডিনয়েড। এই এডিনয়েড হলো নর্মালি খালি চোখে দেখা যায় না, এটাকে পরীক্ষা করতে হয়। কি পরীক্ষা? নেজোফেরিংস একটা এক্স রে আছে, সেই এক্স রে করলে আমরা দেখব যে এডিনয়েড এনলার্জ। সেই এডিনয়েড এনলার্জের আবার কতগুলো স্তর আছে, যেমন মডারেট এডিনয়েড, এক্স এডিনয়েড এনলার্জ, হ্যাঁ, আবার এডিনয়েড এনলার্জ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এই কতগুলো স্টেপ আছে। তো আমরা এডিনয়েডের অবস্থা বুঝে এবং এডিনয়েডের সাইজ বুঝে কিন্তু আমরা চিকিৎসা দেব। তো এডিনয়েডের মূল সিমটম হলো তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, বিশেষ করে সে যখন ঘুমাবে, ঘুমালে তার শ্বাসটা বন্ধ হয়ে আসবে, সে উঠে বসে থাকবে, নাক দিয়ে শ্বাস নিতে পারবে না, নাকটা ব্লক থাকবে, হাঁ করে শ্বাস নেবে। যখন গলাটা শুকিয়ে না, গলাটাও ড্রাই হয়ে যাবে, তখন তার আর শ্বাস নিতে পারবে না, সে উঠে বসে থাকবে। দ্বিতীয় কথা হলো, এডিনয়েড হলে শিশুদের, বাচ্চাদের মেজাজ খিটখিটে থাকে, তারপরে তার অনেক সময় মাথা ব্যথা থাকে, তার অনেক সময় দেখা যায় যে ঠান্ডার প্রবণতা থাকে, হ্যাঁ, ঠান্ডার প্রবণতা থাকে, নাক বন্ধ থাকে, হাঁচি হয়, মাঝে মাঝে কাশি হয়, ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা থাকে। আবার দেখা যায় গলায় ঠান্ডা থাকে। আবার কারো কারো এডিনয়েড এবং টনসিল দুটো একসাথে হয়। তো এই ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে আমরা যদি ব্লাড টেস্ট করি, আইজিই টেস্টে দেখা যায় অনেকের এডিনয়েড থাকলে আইজিই টেস্টে মানে অ্যালার্জির পরিমাণ বেশি থাকে। অর্থাৎ স্বাভাবিক 90 to 100 থাকার কথা, সেটা দেখা যায় 200, 300, 400, কোনো বাচ্চার দেখা যায় 1000, 1200 পর্যন্ত অ্যালার্জি লেভেল থাকে। তখন সেটা সিরিয়াস এডিনয়েড বা মানে সিরিয়াস অ্যালার্জি যখন হয়, তখন এডিনয়েডের মাত্রাটাও হয়তো, এডিনয়েডের এনলার্জটাও বড় থাকে, হয়তো গ্রেড 3-তে বা গ্রেড 4-এ অবস্থান করে। তো এই ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষার পরে রিপোর্ট অনুযায়ী আমরা চিকিৎসা দেব। তাহলে এডিনয়েডের মূলত এই সিমটম। এবং এডিনয়েড হলে আমরা কী থেকে প্রিকশন নেব? প্রথম কথা হলে আমরা অপারেশন করব না, হোমিওপ্যাথি চিকিৎসা নেব। দ্বিতীয় কথা, খাদ্যাভ্যাসের মধ্যে ঠান্ডা খাবার থেকে দূরে থাকবো, ঠান্ডাজনিত ঠান্ডা কাজ থেকে, এসি থেকে দূরে থাকবো। তারপরে ধুলাবালি, ডাস্টের থেকে দূরে, যতটুকু সম্ভব দূরে থাকবো। খাবার দাবার ব্যাপারে গরুর মাংস, অ্যালার্জিক খাবার, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কচু, লতি, বেগুন, গরুর দুধ, এগুলি খাবো না, বা এগুলি থেকে কিছু সময়ের জন্য এগুলিকে অ্যাভয়েড করব, ইত্যাদি। এই অভ্যাসগুলি আমরা করব। বেশি ফ্যানের নিচে, ঠান্ডা এসিতে আমরা থাকবো না, এগুলি আমরা ব্যবস্থা নেব। তাহলে দেখা যায় অনেকাংশে আমরা একটু রাতে আরামে ঘুমাতে পারবো। এই হলো এডিনয়েডের আমাদের প্রিকশন। এডিনয়েডের চিকিৎসা কি? এডিনয়েডের মূল চিকিৎসা হলো, আমরা যেটা দেখি সেটা হচ্ছে, আমরা ম্যাক্সিমাম এডিনয়েড কিন্তু গ্রেড 3 পর্যন্ত অনায়াসেই ভালো হয়ে যায়। গ্রেড 4ও ভালো হয়, তবে একটু সময় লাগে, তবে অনেকের ধৈর্য থাকে না, গিয়ে অপারেশন করে ফেলে। এবং অনেক ডাক্তাররা অ্যালোপ্যাথির অ্যাডভাইস করে যে এডিনয়েড যদি অপারেশন না হন, তাহলে সে বুদ্ধি প্রতিবন্ধী হবে, তার ব্রেন এরিয়া কমে যাবে, সুতরাং ইমিডিয়েটলি সার্জারি করে। এটা আসলে ভুল কথা। একটা এডিনয়েড এডিনয়েড থাকা অবস্থায় সাথে সাথেই কোনো সার্জারির প্রয়োজন নাই। হ্যাঁ, যদি এটা স্টেজ 4-এ থাকে, গ্রেড 4-এ থাকে,
তাহলে সেক্ষেত্রে আপনারা সার্জারি করতে পারেন। আদারওয়াইজ কিন্তু নর্মাল এডিনয়েড, মডারেট এডিনয়েড, এডিনয়েড গ্রেড 1, গ্রেড 2 এগুলিতে যদি 3 থেকে 6 মাস বা কারো কারো একটু বেশি ওষুধ খাওয়ান, এগুলি অনায়াসে ভালো হয়ে যায়। এবং পরবর্তীতে পরীক্ষা করে নাজোফেরিংস এক্সরের পরে আপনারা দেখবেন যে এডিনয়েড নাই, নীল, দেয়ার ইজ নো এডিনয়েড। সুতরাং এগুলি অ্যালোপ্যাথিক সার্জারির আগে আপনারা অবশ্যই ভাববেন, চিন্তা করবেন, আগে হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন, তারপরে সম্ভব না হলে আপনারা অ্যালোপ্যাথিতে যাবেন। ধন্যবাদ সবাইকে।